বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজকে দ্বাদশ শ্রেণীর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমরা অবগত আছো, পলাশীর যুদ্ধ, যেটা 1757 সালে সংঘটিত হয়েছিল এবং বাংলার স্বাধীনতা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছিল, এবং বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, এবং এই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে বাংলার স্বাধীনতা চূড়ান্তভাবে ইংরেজদের কাছে চলে যায়। অতঃপর ইংরেজ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাটের নিকট থেকে বাংলার দেওয়ানি লাভ করে এবং বাংলায় দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। এখানে একটু জিনিস একটু বলা দরকার যে দ্বৈত শাসন ব্যবস্থা কি। দ্বৈত শাসন ব্যবস্থা হলো যে 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইংরেজ কোম্পানি এদেশের রাজস্ব অর্থনৈতিক বিষয়টি, রাজস্ব আদায়ের যে বিষয়টি দেওয়ানি, সেটা লাভ করে, আর নিজামত অর্থাৎ শাসন ব্যবস্থা যেটা, সেটা নামমাত্র ইংরেজদের কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার বিশ্বাসঘাতক মির্জাফরের সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি মোতাবেক তারা বাংলার শাসন ব্যবস্থায় নবাবকে নামমাত্র নবাব বানিয়েছিল, কিন্তু প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজ কোম্পানির হাতে। এবং দেওয়ানি লাভ করার ফলে ইংরেজ কোম্পানি এদেশে রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি করেছিল। বৃদ্ধি করার ফলে এদেশের মানুষ বিভীষিকাময় এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলার শাসন ক্ষমতায় ছিল মুসলমানরা। হিন্দুদের কাছে ইংরেজরা ছিল শুধুমাত্র প্রভু পরিবর্তন। কথাটা বুঝতে পেরেছো কিনা? ইংরেজরাও বহিরাগত এবং মুসলমানরাও বহিরাগত। এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা ইংরেজদেরকে স্বাগত জানিয়েছিল। পক্ষান্তরে মুসলমানরা শাসন ক্ষমতা হারিয়ে নিঃস্ব থেকে নিঃস্ব হতে থাকে এবং ইংরেজদের প্রসারণে পড়ে তারা সমাজে অবহেলিত, বঞ্চিত হতে থাকে। অতিরিক্ত রাজস্ব আদায়ের ফলে ইংরেজ কোম্পানির আর্থিক অনটন দূর হয়ে যায় এবং তারা আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হয়। পক্ষান্তরে বাংলাদেশের মানুষের, বিশেষ করে কৃষক শ্রেণীর জনগণের অবস্থা অত্যন্ত করুণ এক পরিস্থিতির মধ্যে পড়ে যায়, যার ফলশ্রুতিতে 1774 সালে 1770 খ্রিস্টাব্দে বাংলায় মহা দুর্ভিক্ষ অনুষ্ঠিত হয়। সেটাকে আমরা বলি 76-এর মন্বন্তর, যেটা বাংলা 1176 খ্রিস্টাব্দ আর ইংরেজিতে সেটা 1770 খ্রিস্টাব্দ। যে কারণে 1774 সালে ইংরেজরা এদেশের শাসন ক্ষমতা পুরোপুরি ভাবে নিজের হাতে নিয়ে নেয়। তো এই পরিস্থিতিতে ইংরেজ কোম্পানি এদেশের দেওয়ানি এবং নিজামত নিয়ন্ত্রণ করার ফলে, তাদের হস্তগত হওয়ার ফলে তারা এদেশে তাদের শোষণ, নির্যাতন, বঞ্চনা, নিপীড়ন চালিয়ে যেতে থাকে। আর তার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সেটা মুসলমানরা আক্রান্ত হতে থাকে। তো সেই ফলশ্রুতিতে মুসলমানদের আর্থসামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার অবনতি ঘটে চরমভাবে। এই পর্যায়ে
হাজী শরীয়তুল্লাহ, যিনি বর্তমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার 1781 খ্রিস্টাব্দে তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হজ করতে সৌদি আরব চলে যান 1818 সাল পর্যন্ত। 1799 সালে তিনি সেখানে হজ করতে যান সৌদি আরবে। হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের নেতৃত্ব কে দেন? হাজী শরীয়তুল্লাহ। জন্ম 1781 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে হজ করতে যান সৌদি আরবে এবং সেখানে 19 বছর অবস্থান করেন। সেখানে তিনি সৌদি আরবের বিখ্যাত ওহাবী আন্দোলনের নেতা ইবনে ওহাবের সাথে সাক্ষাৎ করেন এবং বিবিধ বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন। 1818 সালে তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন এবং তিনি এদেশের অবহেলিত, শোষিত, বঞ্চিত মুসলমানদের দুর্দশা দেখে এক সামাজিক, আর্থসামাজিক এবং ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলন ফরাইজি আন্দোলন হিসাবে পরিচিত। ফরাইজি আন্দোলন কেন? তিনি ভারতীয় মুসলমানদের, বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে অনেক কুসংস্কার দেখতে পেলেন। এখানে পীর পূজা, কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন রকমের কুসংস্কার এখানে চালু ছিল। মুসলমানদেরকে কালী পূজা, দুর্গা পূজায় চাঁদা দিতে বাধ্য করা হতো। এমনকি দাড়ি রাখলে দাড়ির উপরও কর বসানো হতো এবং পীরের নামে পীর ভক্তি অতিমাত্রায় এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পীরের নামে বিভিন্ন অনুষ্ঠানাদি করা শুরু হয়েছিল। তো ইসলামের মূল বিষয় যেটা ফরজ, ফরজ মানে আল্লাহ তাআলা কর্তৃক আবশ্যিকভাবে পালনীয় যে বিষয়গুলি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেটা হচ্ছে ফরজ। সেই ফরজ বিষয়গুলি সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য হাজী শরীয়তুল্লাহ যে সংস্কার আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের নাম হচ্ছে ফরাইজি আন্দোলন। তার এই ফরাইজি আন্দোলন ফরিদপুর থেকে স্টার্ট করেন তিনি। ফরিদপুর জেলা থেকে শুরু করলেও ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চলে এটা ব্যাপকভাবে প্রসার লাভ করে। অর্থাৎ শোষিত, বঞ্চিত মুসলমানদেরকে তিনি ইসলামের ফরজ যে বিষয়গুলি আছে সেগুলি যথাযথভাবে পালন করার জন্য আহ্বান করেন। সেই সাথে তিনি দরিদ্র কৃষক শ্রেণীর বিরুদ্ধে তৎকালীন জমিদার নীলকর তাদের যে অত্যাচার, শোষণ ছিল তার বিরুদ্ধেও জনমত গঠন করতে প্রয়াসী হন। যে কারণে তৎকালীন জমিদার শ্রেণী এবং ইংরেজদের পৃষ্ঠপোষক নীলকররা ফরাইজি আন্দোলনের বিরুদ্ধে কোম্পানির শাসক বর্গের কাছে হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য প্ররোচনা দান করে। হাজী শরীয়তুল্লাহ ঘোষণা করেন, যেহেতু ভারতবর্ষ বাংলায় কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তিনি এটাকে
দারুল হরব বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন এবং তিনি বলেন যেহেতু এটা বিধর্মীদের অধীনে শাসিত হচ্ছে সেই হেতু এখানে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়ার দরকার নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তিনি পীরবাদের বিপক্ষে মতবাদ প্রচার করার ফলে মাওলানা কিরামত আলী সাহেব জৈনপুরী তিনিও হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের মতবাদ দিতে থাকেন এবং তিনি বলেন যে ইসলামের ধ্বংস সাধন করার জন্য হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন শুরু করেছেন। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় হাজী শরীয়তুল্লাহ। মুসলমানদের একটা অংশ যারা পীরবাদে বিশ্বাসী, অতি ভক্তি পীরের প্রতি এবং জমিদার এবং নীলকর শ্রেণী যারা বাংলার কৃষককে শোষণ নির্যাতন করে শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। তারা কোম্পানিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক বর্গের কাছে হাজী শরীয়তুল্লাহকে দেশ বিরোধী হিসাবে প্রচার করার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীলকর এবং জমিদারদের এই বিভিন্ন ষড়যন্ত্রের হাত থেকে তার অনুসারীদেরকে রক্ষা করার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন, পঞ্চায়েত ব্যবস্থা প্রচলন করেন এবং নিজস্ব লাঠিয়াল বাহিনী গঠন করেন যাতে তার অনুসারীদেরকে জমিদার নীলকররা হেস্তনেস্ত করতে না পারে। তা আন্দোলনের এক পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ফরায়েজি আন্দোলন এবং সারা বাংলাদেশে এটা ব্যাপকভাবে প্রসার লাভ করে। 1840 সালে হাজী শরীয়তুল্লাহ ইন্তেকাল করেন। হাজী শরীয়তুল্লাহ ইন্তেকালের পরে তার পুত্র মহসিন উদ্দিন দুদু মিয়া, আমরা এই নামটা অনেকেই জানি, মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া নেতৃত্ব গ্রহণ করেন। তিনি পিতার ন্যায় যোগ্যতার সাথে এই সংগঠনকে পরিচালনা করেন এবং আরো ব্যাপকভাবে এর বিস্তৃতি ঘটে। হিন্দু জমিদার শ্রেণী এবং নীলকররা দুদু মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্ররোচনা দান করেন, কিন্তু তাকে বারবার মামলা দিয়ে গ্রেপ্তারও করা হয়, কিন্তু প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাবে দুদু মিয়াকে তারা শাস্তি দিতে পারেনি। অতঃপর দুদু মিয়া 1862 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপরে পুত্র নয়া মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তারপরে সৈয়দ আহমদ, তারপরে রশিদ উদ্দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিল হাজী শরীয়তুল্লাহ, তারপরে নেতা হন দুদু মিয়া, তারপরে হন নয়া মিয়া, তারপরে সৈয়দ আহমদ এবং সর্বশেষে রশিদ উদ্দিন আহমেদ। কিন্তু দুদু মিয়ার পরবর্তী নেতৃত্বের দুর্বলতার কারণে এই আন্দোলন অনেকটা এবং হিন্দু জমিদার শ্রেণী, নীলকর এবং মুসলমানদের একটা অংশের বিরোধিতার কারণে এই আন্দোলন স্থগিত হয়ে পড়ে। তবে 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিদায়ের পরে রশিদ উদ্দিন আহমেদ তিনি বলেন যে এখন পাকিস্তানে যেহেতু মুসলমান শাসক,
এখন তিনি এদেশে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়া যাবে বলে মতবাদ প্রচার করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরায়েজি আন্দোলন ব্রিটিশ বাংলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ একদিকে মুসলমানদেরকে তাদের আল্লাহ তাআলার ফরজ হুকুম অর্থাৎ আবশ্যক বিষয়গুলি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয়ত কৃষক শ্রমিক নির্যাতিত যারা ছিল সেই মানুষগুলি তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হয়। এই আন্দোলনের সমসাময়িক আমরা জানি মীর নিসার আলী ওরফে তিতুমীর, মীর নিসার আলী ওরফে তিতুমীর, তিতুমীরের সংগ্রাম হিসেবে আমরা জানি, যেটা বারাসাত বিদ্রোহ 1825 খ্রিস্টাব্দে তিনি শুরু করেছিলেন কলকাতার নিকটবর্তী বারাসাত গ্রামে। তিতুমীর অল্প বয়সে কোরআনে হাফেজ হন। তিনি মক্কায় হজ করতে যান এবং সেখানে গিয়ে ভারতের বিখ্যাত সৈয়দ আহমেদ বেরেলভি সংস্কার আন্দোলনের নেতার সাথে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার দীক্ষা নিয়ে ভারতবর্ষে ফিরে এসে বাংলার মুসলমানদের বিশেষ করে দরিদ্র কৃষক শ্রমিকদের অবস্থার পরিবর্তনের জন্য তিনি আন্দোলন শুরু করেন। শহীদ তিতুমীরের আন্দোলন ব্রিটিশ বাংলায় একটা গণজাগরণ সৃষ্টি করেছিল। আমরা জানি যে নারিকেল বাড়িয়ায় তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। আসলে তিতুমীর ইংরেজদের ন্যায় আধুনিক অস্ত্র শস্ত্রে গোলা বারুদে সজ্জিত ছিলেন না। বাংলার মানুষ হিসাবে, ভারতের মানুষ হিসাবে তিনি নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখি যে মীর নিসার আলী ওরফে তিতুমীর তিনি 27 জানুয়ারি 1782 পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী ছিলেন। অল্প দিনের মধ্যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, আরবি, উর্দু, ফার্সি, গণিত বিভিন্ন বিষয়ে তিনি যোগ্যতা দক্ষতা অর্জন করেন এবং হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন। সেখানে গিয়ে তিনি ভারতের বিখ্যাত সংস্কার আন্দোলনের নেতা সৈয়দ আহমেদ বেরেলভির শিষ্যত্ব গ্রহণ করেন। তার মতবাদে উজ্জীবিত হয়ে তিতুমীর দেশে ফিরে আসেন এবং ব্যাপকভাবে সংস্কার আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলনের উদ্দেশ্য যদি আমরা দেখি, মূলত 3টি উদ্দেশ্য ছিল। একটা হলো সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার, অর্থাৎ তৎকালীন মুসলিম সমাজের মধ্যে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিভিন্ন বিষয় এবং বিদআত ঢুকে পড়েছিল, সেগুলির বিরুদ্ধে মুসলমান সমাজকে সঠিক ইসলামের পথে উদ্বুদ্ধ করা, অত্যাচারী জমিদার ও নীলকরদের প্রতিরোধ করা, অর্থাৎ অত্যাচারী জমিদার এবং নীলকররা এদেশের সর্বশ্রেণীর সর্বধর্মের কৃষক শ্রমিকদেরকে শোষিত নির্যাতিত করত, তাদের হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং রাজনৈতিক অর্থনৈতিক দিক নির্দেশনা তথা ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ। এই
তিনটি উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি অগ্রসর হন এবং ব্যাপকভাবে তার এই আন্দোলন, সংস্কার আন্দোলনটি জনপ্রিয়তা অর্জন করে। দলে দলে লোক তার শিষ্যত্ব গ্রহণ করে। বিশেষ করে জমিদার এবং নীলকরদের হাত থেকে দরিদ্র কৃষক সমাজকে রক্ষা করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যে কারণে অত্যাচারী জমিদার এবং নীলকররা তিতুমীরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক বর্গের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে। নীলকর এবং অত্যাচারী জমিদাররা প্রায়ই কৃষকদেরকে অত্যাচার করত এবং জোরপূর্বক রাজস্ব আদায়, অতিরিক্ত মাত্রায় রাজস্ব আদায় করত। শহীদ তিতুমীর তার বাহিনী নিয়ে কয়েকজন জমিদার নীলকরকেও পরাজিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু পরাজিত জমিদার নীলকররা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে এবং তারা তার বিরুদ্ধে এই অপপ্রচার চালায় যে তারা এই মীর নিসার আলী অর্থাৎ তিতুমীর দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তিতুমীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকবর্গকে বোঝাতে ব্যর্থ করেন যে তার এই আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয়, তিনি মূলত জমিদার এবং নীলকরদের হাত থেকে দরিদ্র কৃষকদের রক্ষা করার জন্য এই আন্দোলন করছেন। কিন্তু তথাপিও তার এই আন্দোলন ব্রিটিশদেরকে তিনি বোঝাতে ব্যর্থ হওয়ার কারণে পরবর্তীতে তিনি 1825 খ্রিস্টাব্দে ফরিদপুর, 24 পরগনা ও নদিয়া অঞ্চলের এ অংশ নিয়ে একটা অঞ্চল গঠন করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন 1825 খ্রিস্টাব্দে, যেটা বারাসত বিদ্রোহ নামে পরিচিত। কলকাতা থেকে বারাসতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লোকাল স্থানীয় পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করে, কিন্তু তিতুমীরের সাথে পেরে ওঠেনি। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন সামরিক অফিসারকে নিয়মিত বাহিনী আধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে পাঠায় এবং তার নিকট সেই নারিকেল বাড়িয়ার যে বাঁশের কেল্লা তিনি নির্মাণ করেছিলেন সেটা আক্রমণ করে ব্রিটিশরা। 83,000 আনুমানিক তার অনুসারী ছিল, কিন্তু তারা বীর বিক্রমে যুদ্ধ করেও ব্রিটিশদের সাথে পারেনি, কারণ তিতুমীরের নিকট আধুনিক অস্ত্র ছিল না, যেটা ব্রিটিশদের নিকট ছিল। এবং এই তিতুমীর যুদ্ধ করতে করতে শহীদ হয়। তার আন্দোলন স্থগিত হয়। তার মাসুদ খান, তার প্রধান সেনাপতি, তাকে ব্রিটিশরা ফাঁসি দেয় এবং অনেককেই বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তার আন্দোলন সমাপ্তি হয়ে যায়। কিন্তু এই আন্দোলন ব্রিটিশ ভারতীয়দের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগরণ সৃষ্টি করেছিল। সেই দৃষ্টিকোণ থেকে তিতুমীরের এই বিদ্রোহ, এই আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তার করেছিল। ঐতিহাসিকরা বলে থাকেন যে তিতুমীরের এই বিদ্রোহ থেকে 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা এখান থেকে সিপাহীরা পেয়েছিল। ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন সংগঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়ে 1857 সালের সিপাহী বিদ্রোহ তথা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে অবস্থান করো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আল্লাহ হাফেজ।